খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, বঙ্গবন্ধু এভিনিউয়ে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান, গুড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রোর সম্পূর্ণ স্থাপনা। আবারও সড়কে মৃত্যুর মিছিল, 4 জেলায় একদিনের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7 জন, আহত হয়েছেন কমপক্ষে 15। সাভারে ঢাকা নওয়াব স্টেটের জমি বরাদ্দের নয়াছয়ের অভিযোগ, এক কর্মকর্তার ঘুষের টাকা গোনার ভিডিও ভাইরাল। এবং রাজবাড়ীতে ফসলি জমি কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র, ভয় দেখিয়ে কৃষকের জমি দখলে নেওয়ার অভিযোগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন আসি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় যে সমাবেশ শুরু হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে এবং এই মুহূর্তে এই সমাবেশের যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদের মহানগর এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। তবে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বক্তব্য রেখেছেন এবং বক্তাদের মূল যে বক্তব্য, যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসা থেকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অংশ হিসেবেই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার, এমনটি কিন্তু বক্তারা অভিযোগ করেছেন। এবং বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জিয়াউর রহমানের যে পরিবার, জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যেটি বলছেন যে জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যেটি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ করছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে জামিন সেটি তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং তিনি যেটি বলেছেন যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরাও যেখানে মুক্ত হয়ে যাচ্ছে, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেই অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে সেটি তার আইনগতভাবেই তিনি জামিনের অধিকার রাখেন, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এবং বিএনপির অন্যান্য পর্যায়ের যারা নেতারা বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন, শুধু সভা সমাবেশ কিংবা বক্তৃতার মধ্য দিয়ে নয়, রাজপথের কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা এগিয়ে নিতে চান এবং সেই আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন বলে কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং নীতি নির্ধারণী পর্যায়ের যেসব নেতারা রয়েছেন তারা আসলে নতুন কোনো নির্দেশনা দেন কিনা তাদের বক্তব্যের মধ্য দিয়ে, সেই বিষয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সমাবেশের শেষ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রিপন। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আলোচনা সভায় নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে 23 বঙ্গবন্ধু থেকে আপনাকে স্বাগত। আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্লাটিনাম জুবিলি উপলক্ষে কিন্তু আজকের এই আলোচনা সভা, যেটি আসলে এখন রূপ নিয়েছে জনসমাবেশে এবং এই জনসমাবেশ এখন কিন্তু শুধুমাত্র 23 বঙ্গবন্ধু এভিনিউ নয়, এটি আসলে যদি আমি আপনাকে ব্যাখ্যা করি, এটি পল্টন থেকে শুরু করে গুলিস্তান মাজার পার হয়ে এবং এটি কিন্তু প্রায় সচিবালয় পার হয়ে গেছে। এই যে জনসভার এই যে আলোচনা সভা যেটা বলা হয়েছে সেটি এখন জনসভায় রূপ নিয়েছে এবং এই জনসভা কিন্তু জনস্রোত কিন্তু আসলে পুরো গুলিস্তান বাইরে পল্টন এলাকাতে কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে এবং এখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কিন্তু আজকে এই
আলোচনা সভার আয়োজন করেছে সে সবাই আসলে 24টি ওয়ার্ড 65টি থানা থেকে 65টি ওয়ার্ড 24 থানা থেকে নেতাকর্মী নিয়েছেন এবং এই 23 বঙ্গবন্ধু এলাকা কিন্তু আসলে এখন নেতাকর্মীদের স্লোগানে মুখরিত এবং আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি আসলে এই যে সমাবেশ সেটি কিন্তু আসলে আওয়ামী লীগের 75তম যে প্লাটিনাম জুবিলি সেটি উপলক্ষে কিন্তু পাশাপাশি একই দিনে কিন্তু আসলে বাংলাদেশ আরেকটি দল বিএনপি তারা কিন্তু সমাবেশ করছে নয়াপল্টনে এবং 1 মের পরে কিন্তু আবার এই দুই দল কিন্তু একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে যদিও আওয়ামী লীগ বলছেন তারা কিন্তু তাদের পক্ষবার্ষিকী পালন করছে স্থায়ী ঢাকাতে আসছে কিন্তু এই আলোচনা সভা যেটি এখন সমাবেশ নিয়েছে এবং এই মুহূর্তে আসলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা কিন্তু দুপুর পরই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই 23 বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের কেন্দ্রীয় এলাকা পার হয়ে কিন্তু আসলে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু আসলে ব্যানার ফেসনে কিন্তু নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই আলোচনা সভায় প্রধান যোগদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদির কাদের তিনি কিন্তু এখন উপস্থিত হননি তিনি আসলে কিন্তু কি সম্পর্কে উপস্থিত হবেন তারপরে তিনি আসলে নেতাকর্মী বক্তব্য রাখবেন এবং আগামী সোমবার আরেকটি কিন্তু সমাবেশ হচ্ছে আওয়ামী লীগের তো সেখানেও কিন্তু আসলে নেতাকর্মীরা তাদের উপস্থিত জানান দিবেন এবং তারা তাদের পরিষেবাসী বিলুপ্ত তারা কিন্তু আসলে উপস্থিত হবেন এবং এই মুহূর্তে কিন্তু এই সমাবেশে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ পরিণত হয়েছে তো সব কিছু মিলিয়ে ন্যান্সি এই আলোচনা সভা কিন্তু এখন সমাবেশে নিয়েছেন নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন তাদের প্রধানমন্ত্রীর জন্য তারা কাছে কি বক্তব্য দেয় তো সেই অপেক্ষা কিন্তু আসলে আমাদের একটা সময় অপেক্ষা করতে হবে তো এই ছিল আমার কাছে 23 বঙ্গবন্ধু সমাবেশের অবস্থা। মুন্না আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে তোলা সাদিক এগ্রোর স্থাপনা। নিজেরা সরিয়ে নেওয়ার কথা বলে উল্টো আবারও দখলের চেষ্টা করায় খামারের সব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে আগের অবস্থায় না ফেরানো পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট। সকালে ভাঙা অংশ সরিয়ে আবারও অ্যাগ্রোর কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছিল সাদিক অ্যাগ্রো। বেলা 12টার পর তৃতীয় দিনের মতো ঢাকা উত্তর সিটির দল পৌঁছায় সেখানে। শুরু হয় উচ্ছেদ অভিযান। ভাঙচুরের মধ্য থেকে গবাদি পশু নিয়ে ছুটতে থাকে সাদিক অ্যাগ্রোর শ্রমিকরা। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নিজেরা সরিয়ে নেয়ার কথা বলে দখল চেষ্টা করায় এমন সারসী অভিযান তাদের। এ সময় খাল দখল করা সব স্থাপনা ভাঙা হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান ফিরে আনা হবে খালের আগের প্রবাহ। আমরা যখন ভাঙতে আসলাম ওনারা ধরলেন যে আপনারা যতটুকু ভেঙেছেন আমাদের কিছু মালামাল আছে আমরা এগুলি সরিয়ে নিব, আমাকে এই কিছুটা সময় দেন। স্থানীয়রা বলছেন খালের সাবেক অবস্থা ফিরে আনতে এখনও ভাঙতে হবে একাধিক বহুতল ভবন। সেটি কতটা সম্ভব হবে তা নিয়েও সন্দিহান তারা। পাশে জমি উচ্ছেদ হয়েছে, খালের জমিতে এই যে বিল্ডিং খাল মেন খালে খাল যদি করে তাহলে কাটলে নামবে না পানি, এই দিক দিয়ে তো নামবে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল আগের অবস্থায় ফিরিয়ে নিতে গত 27 জুন প্রথম উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তার পরের দিন দড়ি ও বাঁশ দিয়ে আবারও দখল চেষ্টা চালায় সাদিক অ্যাগ্রো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আবারও সড়কে ঝরল প্রাণ। দেশের বিভিন্ন জেলায় একদিনের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7 জন। এইসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 15 জন। এর মধ্যে গাজীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে প্রাণ যায় ভাতিজার। চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে মারা গেছে একজন। ময়মনসিংহের ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে এক বাস চালকের। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। সকাল থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এতে বৈরী আবহাওয়ায় সড়কে বাড়ে দুর্ঘটনা। বৃষ্টি হওয়ায় শনিবার সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন এক যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। খবর পেয়ে বাসটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। জানা যায় চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি ফৌজদারহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এছাড়া রাউজানে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেয়ার সময় বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন এনা পরিবহনের একটি বাসের চালক। সকাল 6টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাতিজা সহ 2 জনের, আর আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় মাওনা কালিয়াকৈর সড়কের বদরিডাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার 3 যাত্রী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে 2 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন চালকের সহকারী। ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। হরিণচড়া বাজার এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার কবলে পড়ে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে ঢাকা নোয়াব স্টেটের জমি বরাদ্দে ৯/৬-এর অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে হস্তান্তর হচ্ছে এসব জমি। সম্প্রতি এক কর্মকর্তার ঘুষের টাকা গোনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামনে আসে বিষয়টি। এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারিয়া ইসলাম। ঢাকা নোয়াব এস্টেট কর্মকর্তা আমিনুল ইসলামের এমন টাকা গণনার দৃশ্য জন্ম দেয় সমালোচনার। অভিযোগ উঠে আশুলিয়ার আউকপাড়ায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের লিজকৃত সম্পত্তির ডিসিআর দিতেই নিয়েছেন এই টাকা। তবে ভিডিওটির আলাপ আলোচনায় ডিসিআরের জন্য টাকা নেওয়ার বিষয়টি স্পষ্ট হলেও অভিযুক্ত এই কর্মকর্তার দাবি ভিন্ন। শাহাদাত ভাই আরই আমার বড় ভাই হিসাবে তার এটা দিয়ে গেছে যে ভাই আমার কাছে রাখলাম, আমার তো দিতে চায় নাই, তা আপনি এটা আমার একটু কাইটে দেবেন, এই আর কিছু না। এখানে সরল মাইন্ডে আমি রাখছি, তাদের টাকাটা গুই না, আবার একটা ডিসিশন দেওয়া হয়েছে আর একটা ডিসিশন পাবে। এরপরই ওই কর্মকর্তা সহ অনেকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে ভুক্তভোগীরা। জানান সিন্ডিকেট তৈরি করে অফিস কর্তারা হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। 5% জায়গা দিব 4 লাখ টাকা। আমার আগে দিছি দেখে আমাকে একটু ছাড় আছে, মানে ছাড় কইয়া তখন আমাকে দেয় না জায়গা। নতুন একটা প্লট দিবার কথা বলে নিছে আপনার মানি রিসিট দিয়া, শিকদারে সাইন করা মানি রিসিট দিয়া আমার থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে, এমন 20 লক্ষ টাকা। কিন্তু এখন আমি নাম ট্রান্সফার করতে গেলে আমি শিকদারে হুমকি আমকি এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে মনে করেন গেলে আমাকে মায়ের দূর করবো। হুমকি ধামকি দিয়ে প্রকৃত লিজকারীদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না ডিসিআর, জমিতে যেতে প্রকাশ্যে দেওয়া হচ্ছে বাধা। অফিসের 4 কর্মকর্তা অবৈধভাবে অন্যদেরকে সমিতির যারা সদস্য না এদেরকে এরা ডিসিআর দিচ্ছে, কিন্তু আমরা যারা বৈধ আমাদেরকে ওরা ডিসিআর দিচ্ছেন। আমরা ডিসিআর দেওয়ার জন্য তাদেরকে অনেক অনুরোধ করছি, কিন্তু তারা আমাদের কোনো বৈধ কোনো সদস্যের ডিসিআর দিচ্ছে না। আর অফিস প্রধান বলছেন নগদ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্তে গঠন করা হয়েছে একটি কমিটি। যেহেতু অ্যাকাউন্ট সেকশন অনেক রকম টাকাই গুনতে পারে, অনেক রকম টাকাই থাকতে পারে, তারপরে বিষয়টা সুষ্ঠুভাবে তদন্তের জন্য একটা কমিটি করে দিয়েছে। 2005 সালে সাভারের আউকপাড়া এলাকায় ঢাকা নোয়াব এস্টেটের আওতাভুক্ত 20 একর জমির লিজ গ্রহণ করে ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে একরের পর একর পটল ক্ষেত সহ বিভিন্ন ফসল। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বন্যার পানি নেমে গেলে ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নষ্ট হয়ে যাওয়া পটল ক্ষেত সরিয়ে নিচ্ছেন কৃষকরা। গেল কয়েকদিনের বন্যার পানিতে তলিয়ে মরে গেছে সব পটল গাছ। এ দৃশ্য কুড়িগ্রাম সদরের 5গাছি ইউনিয়নের চরসিতাই ঝাড় এলাকার। জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারে অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের দৃশ্যও একই রকম। এসব নদ নদীর অববাহিকায় কৃষকদের পটল, আমন বীজতলা, চীনাবাদাম ও পাট সহ বিভিন্ন ফসলের ক্ষেত বন্যায় ক্ষতিগ্রস্ত হয় চরম বিপাকে পড়েছেন কৃষক। গতবারকার হিসেবে এই বছর মোটামুটি ক্ষয়ক্ষতি অনেক বেশি ছিল। বন্যা আসার কারণে পটল চাষ করা হয় নাই, পটল নষ্ট হয়ে গেছে। আবাদ হয়েছে, ভালোই হয়েছে। বন্যা আসিয়ে তলে যে জাংলি মালি সব ভাঙি চুরি গেল। প্রত্যেক বছরে এইরকম বন্যা হয়, পটল শেষ হয়ে যায়। আমার বলি নয়, এই এলাকাটা পুড়ে
পুরোটা এই বন্যাতে পুরো চলে যায়। এবারের বন্যায় জেলার 9 উপজেলা নিমজ্জিত হয়ে 1320 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রায় 3000 কৃষককে সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এখন শাকসবজি এবং মরিচ করার এখনও সময় রয়েছে এবং তাদের তালিকা তৈরি করা হচ্ছে। যদি প্রণোদনা সহযোগিতা করেন তাহলে তাদেরকে আমরা প্রণোদনা সহযোগিতা করতে পারব। কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং মৌলভীবাজার থেকে সহকর্মী সালহে ইলাহি কুটি। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে জামালের কাছে। জামাল, বন্যার সবশেষ পরিস্থিতি কি আছে এখন আমাদের জানাবেন। লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আসলে গত 18 থেকে 21 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছিল, এই বন্যাটি কিন্তু আকস্মিক আসার কারণে কৃষকরা তাদের ফসল যেমন ধান এবং বাদামের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কৃষকরা অনেকটাই বিপাকে পড়েছিলেন। এছাড়া কিন্তু হঠাৎ পানি আসার কারণে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে কিন্তু নানা দুর্ভোগের সৃষ্টি করেছে। সেই পানি নেমে যাওয়ার পরে কিন্তু নদী ভাঙ্গনের দেখা দিয়েছিল। গতকাল হঠাৎ কিন্তু আবারও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল। এই পানি বৃদ্ধি পাওয়া পানিও কিন্তু আজকে সকাল থেকে নামতে শুরু করেছে এবং আজকে সকাল থেকে পানি নামার পরে কিন্তু নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার গোবর্ধন সহ বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন শুরু হয়েছে। লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এরই মধ্যে কিন্তু ভাঙ্গন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভাঙ্গন প্রবণ এলাকাগুলো তাদের পরিদর্শনের পরে নদী তীরবর্তী মানুষের সাথে তাদের কথা হয়েছে। তারা নদী তীরবর্তী মানুষদেরকে আশ্বস্ত করেছেন যে মাটি ভর্তি করে বা বালি ভর্তি করে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবে। শুধুমাত্র জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ কতটুকু যুক্তিসঙ্গত অথবা কতটা কার্যকরী সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে যারা নদী তীরবর্তী ভাঙ্গন প্রবণ এলাকায় বসবাস করেন, যারা একাধিকবার বাড়িঘর ফসলি জমি ভিটেমাটি হারিয়ে অন্যের জমিতে অথবা রাস্তায় ঠাঁই নিয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে আসলে এই জিও ব্যাগ কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হিসেবে তারা কিন্তু তিস্তার যে খনন রয়েছে, তিস্তার খননের দাবি জানিয়েছেন অথবা সরকারের দেওয়া প্রতিশ্রুতি যে মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হচ্ছে বারবার, সেটির কিন্তু যাতে দ্রুতই বাস্তবায়ন করা হয় সেই দাবি উঠছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের আমি আরেকটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, লালমনিরহাটে কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। অর্থাৎ তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও এই স্বল্পমেয়াদী যে বন্যার সৃষ্টি হয়েছিল গত 18 থেকে 21 জুন পর্যন্ত, এই স্বল্পমেয়াদী যে বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যার কারণ হিসেবে কিন্তু তিস্তার যে নদীগর্ভ রয়েছে সেই নদীগর্ভে পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। কমে আসার কারণ হিসেবে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি দাবি করছে, গত বছর ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে হঠাৎ বন্যার পানিতে যে পলি এসেছে, সেই পলি কিন্তু তিস্তার গর্ভে পড়ে পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে এবং এই পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণেই অল্প পানিতেই নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে মানুষের বসতভিটায় ঢুকে পড়ছেন এবং ভোগান্তির সৃষ্টি করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে কয়েকদিনের মধ্যে কিন্তু কৃষকের নমল জাতের যে ধান রয়েছে, বাদাম রয়েছে, সেগুলো ঘরে তোলার কথা ছিল। হঠাৎ যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছে সেই বন্যার কারণে কিন্তু এইসব ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু অনেকেই তাদের যে ভিটেমাটি আছে সেই ভিটেমাটি কিন্তু হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। আজকে সকালবেলাও লালমনিরহাট সদর উপজেলার যে কালমাটি এলাকা রয়েছে সেই কালমাটি এলাকা থেকে 2টি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কালকে আমরা খবর নিয়ে দেখেছি এই এলাকায় 2টি বাড়ি কিন্তু নদীগর্ভে এর মধ্যে বিলীন হয়েছে। সব মিলিয়ে নদী ভাঙ্গনের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় সেই দাবি উঠেছে এবং দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাতে সুনির্দিষ্ট যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় এমনটি দাবি উঠেছে। আসলে বন্যা পরিস্থিতি লালমনিরহাট থেকে এই ছিল সর্বশেষ। আমরা এখন মৌলভীবাজারের এক সহকর্মীর কাছে যাব, সেখানে অপেক্ষা করছেন কুটি আমাদের জানাবেন মৌলভীবাজারের বন্যার সর্বশেষ কি খবর। ধন্যবাদ। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কথা যদি জানাই তাহলে বলতে হবে যে অনেকটাই উন্নতি হয়েছে। আমাদের যে মনু এবং ধলাই নদীর যে ফ্লাশ ফ্লাড সেটা স্বল্পমেয়াদী এই বন্যার সৃষ্টি হয়েছিল এবং অনেক বাড়িঘর প্লাবিত করে এই বন্যাটা এখন শেষ হয়ে গেছে এবং যারা বানবাসী হয়েছিলেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা এখন অনেকেই বাড়ি ফিরে গেছেন।
কিন্তু আমাদের যেটি হাওর পাড়ের যে 3টি উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, সেই কুলাউড়া এবং বড়লেখা জুড়ি উপজেলায় এখন পর্যন্ত জলাবদ্ধতায় মানুষ, এখন জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। এই হাওর পাড়ের যে 3টি উপজেলায় কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী। এই পানিবন্দী মানুষের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা বলেছেন যে হাওরের পাড়ে বা হাওরে যাদের বাড়িঘর, তারা এখন আতঙ্কে আছেন। ঢেউয়ে এবং পানির স্রোতের কারণে তাদের বাড়িঘরটা অনেকটা ভেঙে যাচ্ছে, তা যার কারণে তারা এখন বাড়িঘরে ফিরতে পারতেছেন না। খুব ধীর গতিতে হাওরের পানি নামতেছে। হাওরের পানি যে নদী দিয়ে নিমজ্জিত হয় সেটি হচ্ছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদী ইতিমধ্যেই কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে খুব ধীর গতিতে হাওরের যে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে সেটা অনেকটাই নিরসন হচ্ছে। আমি বানবাসী মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা এখন পর্যন্ত তাদের যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাওয়ার কথা বা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সেটা পান নাই। বানবাসী মানুষরা অনেকটা অর্ধাহারে অনাহারে দিন কাটছেন, কারণ হাওর পাড়ের সংলগ্ন যেসব বাজার আছে সেই সব বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে। প্রশাসন আমাকে বলেছেন তারা এই বিষয়ে নজরদারি করছেন, যাতে কোনোভাবেই মানুষ অধিক মুনাফা লাভ করতে না পারে এবং দুর্গত মানুষ যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ প্রয়াস আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে বানবাসী মানুষরা আমাকে অভিযোগ করেছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, এ পর্যন্ত মৌলভীবাজারে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হচ্ছে যে মৌলভীবাজারের গ্রামীণ সড়ক প্রায় 74 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা পানি কমার সাথে সাথে সেটা আরও ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি উঠছে। যা এখন পর্যন্ত যেটুকু হয়েছে অর্থাৎ 54 কোটি টাকার ক্ষতি হয়েছে, এবং হাওর পার সহ যে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা যেটুকু প্লাবিত হয়েছিল সেই ট্রেক থেকে প্রায় 268টি পুকুর এবং খামারের মাছ ভেসে গেছে, যার ক্ষতি হয়েছে অর্থাৎ প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। মৌলভীবাজারের ব্যাপক আউশের চাষাবাদ হয়েছিল এবং আউশ লাগানোর জন্য যে বীজতলা তৈরি করা হয়েছিল সেই বীজতলাটাও ভেসে গেছে। অনেকটা কৃষকরা দুর্ভোগে পড়েছেন। অনেক কৃষক আমাকে জানিয়েছেন যে তারা ঋণ করে এই টাকা দিয়ে কৃষি কাজ করেছিলেন, কিন্তু এখন এই বন্যার পানিতে সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে এই বিষয়ে তারা পুনর্বাসনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করছেন এবং পানি নামার সাথে সাথে বিভিন্ন প্রণোদনা দিয়ে এই কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং এটা অচিরেই সেটা বাস্তবায়িত হবে। যদি সার্বিক করতে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কথা বলা যায় তাহলে বলতে পারি যে কমলগঞ্জের একাংশ এবং মৌলভীবাজারের যে বন্যা প্লাবিত হয়েছিল সেটা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকটাই বন্যার ক্ষয়ক্ষতি উঠতে মানুষ নেমে পড়েছে, কিন্তু হাওরবাসী মানুষ এখন পর্যন্ত জলবদ্ধতার সাথে লড়াই করে বাঁচতেছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে জামাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, মৌলভীবাজার এবং লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। পঞ্চগড়ের বোদা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিল। মে ও জুন মাসে প্রত্যেকের বিল এসেছে 3 থেকে 9 গুণ পর্যন্ত। অস্বাভাবিক এই বিল বিড়ম্বনায় জেলার গ্রাহকরা অভিযোগ করতে গিয়েও হতে হচ্ছে অপদস্থ। অনেকে আবার বাধ্য হয়ে বিল পরিশোধ করছেন। এদিকে কর্তৃপক্ষ বলছে মিটারের যান্ত্রিক সমস্যার কারণে বিল বেশি হতে পারে। অভিযোগ পেলে তদন্ত করে সমাধান করা হবে। পঞ্চগড় থেকে সহকর্মী রাশেদুজ্জামান বাবুর পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ বিল যেন গলার কাটা, এ নিয়ে চরম বিপাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রায় 50,000 গ্রাহক। প্রায় 2 মাস ধরে এ যন্ত্রণার ঘানি টানতে হচ্ছে তাদের। বিদ্যুৎ অফিসে দিনের পর দিন ঘুরে অভিযোগ করে টাকা জমা দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। কারণে অকারণে দালালদের দিতে হচ্ছে টাকা, প্রতিবাদ করলেও দেয়া হয় মামলার হুমকি। এদিকে দিনরাত মিলে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। ঝড় বা বৃষ্টি এলেই দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। লোডশেডিং এর কারণে থমকে গেছে পড়ালেখা, অফিস, কলকারখানা ও দোকানপাটের কার্যক্রম। কিভাবে 2600 টাকা বিল আছে আমার একটা ফ্রিজ নাই, একটা মডার্ন নাই। আমার চাচি আম্মু ঢাকায় থাকে, শুধু বাসার মধ্যে শুধু ফ্রিজের লাইন চালু করা আছে, তার মধ্যে 2 মাসের বিল আসছে 3570 টাকা। ওরা মিটার দেখে বিল লেখে না, ওরা বাইরে বসে একখানে
আটটা দেয় বাচ্চা আটটা খায়, ওখান থেকে বিল লিখে নিয়ে চলে আসে। আগামী 30 জুন থেকে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে, কিন্তু বর্তমানে এই বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আমরা রাতে ঠিকমতো পড়তে পারতেছি। বিদ্যুৎ ঠিকমতো থাকতেছে না, দিনের বেলা কি করতেছে না করতেছে, রাত্রেবেলা 8-10 বার করে বিদ্যুৎ চলে যায়। আসলে এটা অসহনীয় ব্যাপার। এদিকে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে জানিয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিল সমন্বয় করা হবে বলে জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। অনেক সময় আমাদের কারিগরি সমস্যা থাকতে পারে, মিটার যেহেতু একটা টেকনিক্যাল জিনিস, যান্ত্রিক জিনিস, এটাতে অনেক সময় সমস্যা হয়। তো গ্রাহক প্রান্ত থেকে বললে আমরা সেই মিটারটা রিপ্লেস করে দিই। দ্রুত বিল সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজবাড়ীতে মাছ চাষের অজুহাতে ফসলি জমি থেকে মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালীরা। অপকৌশল ও ভয় দেখিয়ে কৃষকের জমি দখল করছেন তারা। স্থানীয় প্রশাসন বলছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন মাতব্বর পাড়ায় অবৈধ মাটি খননের চিত্র। মাছ চাষের অজুহাতে ড্রেজার দিয়ে মাটি খনন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী গ্রুপ। দিনের আলোতে শত শত ট্রাকে করে মাটি বিক্রি চললেও দেখেও না দেখার ভান করছেন স্থানীয় প্রশাসন। এতে প্রতিদিন কৃষক হারাচ্ছেন 3 ফসলি জমি। আতঙ্কে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার সাধারণ মানুষেরা। 1 বিঘা এমন কাজ করে কেনে, বুঝছেন, এবার তো জমি দেয় না, এবারে ঢোকে 1 বিঘা তো 8 বিঘা নিল, নিয়ে ওখান থেকে ট্রাক ঢুকে দেয়, ঢুকে দিয়ে ডিজেল লাগা মাটি কাটা শুরু করে দেয়। জনগণের জমি বেড় ডাল নিয়ে আর একজনের জমি নিয়ে এই মাটি কাটতেছে, কিন্তু কৃষকের জমি নষ্ট হওয়া চলছে। জমি পুষ্করিণী কাটিয়ে মাছ চাষ করতেছে, মাছ মারতেছে, বেচতেছে, কিনতেছে, টাকা হইতেছে। পাবলিকের কিছু নাই, পাবলিক তো না খাওয়া মরবি, ফসল না দিতে পারে। দেরিতে হলেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার। আমাদের এখানে কৃষি কর্মকর্তা রয়েছেন, মৎস্য কর্মকর্তা রয়েছেন, আমাদের এখানে সরকারি কমিশনার ভূমি রয়েছেন। আমরা দরকার হলে যৌথ একটা তদন্ত দিয়ে এই বিষয়টি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে স্থানীয় ডিসি ও এসপির সাথে এ ব্যাপারে কথা বলার আশ্বাস দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। স্থানীয় নেতা বা এমপি, জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী, তাদের সাথে কথা বলবো, প্রয়োজনে ডিসি এসপির সঙ্গে কথা। বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন জমির মালিকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার সকাল 10টায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বলেন, ক্রীড়ার বিকাশে এবং তৃণমূলের ফুটবলকে এগিয়ে নিতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বক্তব্য রাখেন। সুপরিকল্পিতভাবে আমাদের অবকাঠামো যেভাবে উন্নত হচ্ছে, আমাদের ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু নাগরিকের উন্নত করার জন্য এই বিভিন্ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, ইফটিজিং, এই যে বাজে দিকগুলো আছে, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলার বিকল্প কিছু নাই। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বঙ্গবন্ধু এবি নিয়ে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল উদ্ধারের ৩য় দিনের মতো অভিযান। গুড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রোর সম্পূর্ণ স্থাপনা। আবারও সড়কে মৃত্যুর মিছিল। 4 জেলায় একদিনের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7 জন, আহত হয়েছেন কমপক্ষে 15। সাভারে ঢাকা নওয়াব স্টেটের জমি বরাদ্দের ৯/৬ অভিযোগ। এক কর্মকর্তার ঘুষের টাকা গোনার ভিডিও ভাইরাল। এবং রাজবাড়ীতে ফসলি জমি কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র। ভয় দেখিয়ে কৃষকের জমি দখলে নেওয়ার অভিযোগ।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।